মানে ওইখানে গিয়ে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে যায়, তারপর আর আসি কিভাবে, তারপর রাত হয়ে যায়, তারপর রাত্রে ও আমাকে ওইখানে রাখে, নিয়ে যায় আবাসিক কোন হোটেলে নিয়ে গেছে? আচ্ছা, ওইখানে নিয়ে যাওয়ার পরে আমি আচ্ছা ঠিক আছে, আবাসিক হোটেলে আপনাকে নিয়ে গেছে, যেটা আপনি একেবারেই প্রত্যাশা ছিল না আপনার। আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে আমরা সেটা জানবো, তবে তার ববি কেমন আছেন? জি আমি ভালো আছি ভাইয়া। আপনি ঢাকার থাকেন না, ঢাকার আশেপাশে কোন একটা জেলাতে থাকেন, রাইট? বিক্রমপুর থেকে। আমি বিক্রমপুর থেকে, এবং আপনি অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন, সেজন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ। আমরা আপনার সম্পর্কে বেসিক মানে মৌলিক কিছু জিনিস জানতে চাই। আপনি বলছিলেন আপনি অনেক অল্প বয়সে, আপনাকে দেখলে আমরা বুঝতে পারবো, কিন্তু আমাদের শ্রোতারা যারা শুনছেন এই মুহূর্তে তাদের জন্য একটু বলি, সেটা হচ্ছে যে আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। কত সালে? ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া হয়নি, 11 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষার্থী ছিলাম। 2011 সালে। আচ্ছা, ওকে। আর আমরা এবার গল্পে যেতে চাই, মূল গল্পে, মানে আপনি যে বিষয়টা যৌতুক নিয়ে বলছিলেন বা যে বিষয়টা বলছিলেন, সেই গল্পের মূল গল্পে যেতে চাই। আপনি কি মানে আপনার যে বিয়েটা হয়েছিল সেটা কি ফ্যামিলি অ্যাফেয়ার, মানে অ্যারেঞ্জ ম্যারেজ বলা যায় না, নাকি আপনার লাভ ম্যারেজ, বা কি কাহিনীটা আসলে কি ছিল? এটা আমার কাহিনীটা হয়েছিল যে ওর সাথে আমার প্রথমে মানে সম্পর্ক হয়েছিল। তো সম্পর্ক হওয়ার পরে মানে ওটা ও আমাকে মানে সম্পর্ক হয়েছিল আমার আপুদের বাসায়, ওইখানে গিয়ে ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়। তো হওয়ার পরে মানে ওর সাথে প্রায় 9 মাসের মতো যোগাযোগ আমার সাথে সম্পর্ক ছিল। সম্পর্কটা কিভাবে হয়েছিল? সম্পর্কটা হয়েছিল আমি আমার বড় আপুদের বাসায় 2 মাস প্রায় থাকি। তো ওইখানে আমার বড় আপুর বিয়ে হয়েছে, ওরও বড় আপুর বিয়ে হয়েছে, তো এক বাসাই। তো আমি মানে যাওয়ার পরে ওইখানে মানে অনেকদিন ছিলাম। তো ওর এক ভাগ্নি আছে, ভাগ্নির সাথে আমার সাথে ভালো রিলেশন ছিল। তো ওই ভাগ্নিটা আমার সাথে একদিন মানে ওর মামার ব্যাপারে কথা বলতেছিল। তো কথা বলার পরে মানে বলতেছে যে ওর মামার অনেক প্রশংসা করতেছে যে আমার মামা অনেক সুন্দর, আমার মামা কোনো মেয়েদেরকে কোনো পেলিস দেয় না, আমার মামার অনেক মেয়েরা অফার করে, সুন্দরী সুন্দরী মেয়েরা, কিন্তু আমার মামা কোনো ই করে না। তো আমি আবার ওকে বলতেছিলাম কি যে এটা তো বুনি আন্টি তুমি মিথ্যে কথা বলতেছো, তার কারণ হচ্ছে গিয়ে যে মানে আর কি যদি কোনো মেয়ে চায় যে কোনো ছেলেকে মানে ই করবে তাহলে সেই মেয়ে সাকসেস হয়। আচ্ছা, তারপরে আপনার সাথে মানে ওই প্রসঙ্গে আমরা নাই বাজাই, সেটা হচ্ছে যে আপনি কিভাবে তার সাথে যোগাযোগ করলেন? আপনাকে তারপরে আমার তো মোবাইল টোবাইল কিছু ছিল না, আমি মোবাইল ইউজ করতাম না। তো আমার এক আন্টির মোবাইল ছিল, আমি ওই আন্টির মোবাইলে মিস কল দিয়েছিলাম ওকে। তারপর আপনি প্রথম মিস কল দিয়েছেন? হ্যাঁ আমি প্রথম দিয়েছিলাম। তারপর আমাকে এটা কি এরকম ব্যাপার ছিল যে আপনার যেহেতু ওই বলেছে যে আপনি তাকে, হ্যাঁ মানে আর কি এটাই আমার জিত ছিল যে কোনো মানে আমি ওকে দেখাতে চেয়েছি জাস্ট, ওর সাথে যে আমি মানে বাস্তবে এতটাই রিলেশন করব সেটাও আমার কোনো ই ছিল না যে আমি করব। মানে আমি শুধু বুঝাতে চেয়েছি যে ওর মামা আমার সাথে একটু ভালো মতো কথা বলবে, আমি ওর মামার সাথে কথা বলবো, ওইটা ওর ভাগ্নিকে আর কি শোনাবো যে দেখ আসলে মানে বাস্তবে যে এতটা হবে সেটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, বা আমার এই ধরনের কোনো ইচ্ছা বা নিয়ত কোনোটাই ছিল না। ঠিক আছে, তো মিস কল দেওয়ার পরে কি হলো? তারপরে ও ব্যাক করলো, ব্যাক করে আমার সাথে কথা বলতে চাইলো না। তারপর আমি মানে অনেক ই করে কথা বললাম, আমার এক ক্লাসমেটের নাম বলে যে তুমি কলেজে আসোনি কিনা সেই মানে বলে অনেক ই করলাম। তারপরে ও মানে আমি একটু জানতে চাই আপনি প্রথম অ্যাপ্রোচটা কিভাবে করলেন? আপনি বলতে চাইলেন যে আপনি তার পরিচিত জন? হ্যাঁ এইভাবে না, আমি বলি কি যে হ্যালো কি সুজিব তুই কালকে কলেজে আসিসনি কেন? তো বলে কি দেখেন আপনি তো ভুল নাম্বারে ডায়াল করছেন, আমি সুজিব না আমি সময়। তো আমি বলি কি আচ্ছা আপনার কোন সময়? তো এইভাবে আর কি কথা বলে। ওর নাম কি সময় ছিল? জি না, ওর নাম আশরাফুল ছিল। তো ও নিজেকে নিজের নামটা হাইড করেছে, গোপন করেছে, বলছে যে আমার নাম সময় ছিল, মানে সময়। আমি বলি ও আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে রেখে দিচ্ছি। তারপরে আবার ফোন দিয়েছি, মানে আমার একটা টার্গেট ছিল যে ওকে আমি যেভাবে হোক ওর সাথে ভালো মতো কথা বলবো, তাছাড়া ও আমার সাথে কথা বলবো, ওর ভাগ্নিকে আমি বুঝাবো যে একটা মেয়ে চাইলে আসলে সবকিছু পারে। আচ্ছা আচ্ছা। তারপরে মানে যেটা হইলো সেটা হচ্ছে গিয়ে মানে ও আমার সাথে সেদিন আর কোনো কথা বললো না। তারপরে আবার আমি ফোন দিলাম, দেওয়ার পরে ও আমাকে বলতেছে যে কি ব্যাপার আপনি আমাকে বারবার ডিস্টার্ব করতেছেন। আমি তো বললাম যে আমি সজীব না, তারপর আপনি আমাকে কেন ই করতেছেন? আমি তো বললাম আমি সময়। তো এইভাবে বলতেছে। তারপরে ওর মানে পাশের এক দোকানদার ছিল, ওর কাছে মোবাইলটা দিয়ে দিছে। তো দেওয়ার পরে ও আমাকে বলতেছে যে দেখেন আপনি কি চান আপনার জন্য আমার সময় মামা সিমটা চেঞ্জ করুক? তারপর আমি বলি কি যে দেখেন সময় টময় বাদ দিয়ে এখন আশরাফুলের কাছে মোবাইলটা দেন।
তো ওই লোকটা আর কি দিয়ে দিছে যে মামা এটা আপনার পরিচিত মানুষ, যখন আপনি তার নামটা বলেছেন। হ্যাঁ, আপনার পরিচিত মানুষ, আপনি ফোনটা নেন। তারপরে যেমন ও আমার সাথে কথা বলার জন্য অনেক আগ্রহী হলো যে কে আপনি, এরকম তো আমি কোনো দেখি না আমার যে এভাবে আমাকে করবে, তো আপনি কে? তারপর আমি বলি কি আমাকে দেখলেই তো চিনতে পারবেন বা বুঝতে পারবেন যে আমি কে, আমি এখন বলবো না। তো এইভাবে আর কি অনেক কথা টথা হয়, 12 দিন কথা হয়েছে। আচ্ছা, তারপরে মানে আমি ওর নামটা বলার পরে ও আমার সাথে ভালো মতোই কথা বলছে। তারপরে 12 দিনের মধ্যে কি আপনি আপনার পরিচয় বলেননি ওকে? না, ওকে আমি বলি না, আমি বলছি যে দেখলেই তো বুঝতে পারবেন, আর তখন আমি বাস্তবে এই পরিচয়টা দেব। তো আগে মানে ও আমাকে কখনো দেখে নাই, আমিও ওকে কখনো দেখি নাই। ওর ভাগ্নির মুখে আমিও শুনছি, জাস্ট ও হয়তো বা কখনো শুনে নাই, কিন্তু শুনছে আমার ভাগ্নির নাম ছিল নিশু, যে নিশুর একটা আন্টি আছে, এইটা হয়তো বা শুনছে। তো শোনার পরে মানে আর কি দেখা করলাম 15 আগস্ট। দেখা করার পরে মানে আমাদের নিমতলা বাজারে দেখা করলাম। দেখা করার পরে আমি রোজা ছিলাম না সেদিন, 4 রোজা ছিল, ও রোজা ছিল। তারপরে আমরা এসে গেলাম, শ্রীনগরে গেলাম। শ্রীনগরে যাওয়ার পরে আমার অনেক ক্ষুধা লাগছে, আমি ওকে বলতেছিলাম কি যে আমার না অনেক ক্ষুধা পেয়েছে। তো বলতেছে তুমি খাও, আমি তো রোজা। প্রথম দিন আপনাদের দেখা হলো? প্রথম দিন দেখা হলো। তারপরে মানে এর আগে একটু বলতে চাই কি ভাইয়া, যে দেখা হইলো পরে ও তো আমাকে চিনে না, আমি ওকে চিনি না। তো ও বলতেছে আচ্ছা আমি তো তোমাকে দেখলাম কিন্তু চিনতে পারলাম না, তুমি কি? পরে আমি বলি কি আমি নিশুর আন্টি। ও আচ্ছা ঠিক আছে। তো ও আমাকে আপনি করেই বলতো, তারপর বলো কি ঠিক আছে এখন তো তোমাকে আমার তুমি করেই বলতে পারি। বলি কি আচ্ছা ঠিক আছে বলবেন তুমি করে। তো মানে দেখা গেছে কি ওকেও আমি তুমি করে বলে ফেলছি। তারপরে বলার পরে আমার মানে একটি ছিল যে মানে কথাটা তো বলবো তারপরে এসে পড়বো, কিন্তু মানে ওই ধরনের যে ওর সাথে করবো সময় কাটানো বা ওরকম কোনো প্ল্যান ছিল না? কোনো প্ল্যান ছিল না। তারপরে যেমন আর কি শ্রীনগরে গেলাম, ও আমাকে মানে খেতে দিল, তারপর ও আমাকে খাওয়াই দিতেছিল। খাওয়া দিচ্ছিল মানে আপনাকে খাওয়া দিচ্ছিল কেন? মানে আমি বলতেছিলাম কি যে আমি আসলে কি যে আমি হাত দিয়ে ভাত খেতাম না, খুব কম খেতাম, আমার আম্মু আমাকে সবসময় ভাত খাওয়াই দিত। মানে আপনি পরিবারের অনেক আদুরে, বোঝা যাচ্ছে আপনি সবার ছোট কিনা? হ্যাঁ অনেক আদরে ছিলাম, কিন্তু এখন সেটা কিছুই নেই। আচ্ছা, সেই প্রসঙ্গে আমরা হাসবো। আপনি কি পরিবারের সবার ছোট? হ্যাঁ সবার ছোট, আমার ভাই বোন 2 বোন, তারপরে আমার ভাইয়া, তারপরে আমি। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আপনি ওকে বললেন যে মানে আমি হাত দিয়ে খাবো না, এবং ও আপনাকে হাত দিয়ে খাইয়ে দিল। তারপরে আমি মানে ভাতও খুব কম খাই, যে কোনো খাবার আমি খুব কম খাই। তো আমি না ভাত জুতা করে রাখছি, আমি বলি কি আর খাবো না। তো ওই না সেই মানে 4টা না 5টার দিকে রোজা ভেঙে বলি কি আমি তাহলে তোমার এই ভাত গিলি খেয়ে ফেলি। আমি বলি কি তাহলে আমার তো পাপ হবে না, রোজাটা ভাঙবা। পরে বলি কিছু সমস্যা নাই, আমি তো আর তোমার কথা মতো ভাঙতেছি না, মানে ভেঙে ফেলি। আপনার জন্য প্রথম দিন রোজাও ভেঙে ফেললো? তারপর রোজাটাও ভেঙে ফেলছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করলো, শেষ করার পরে তারপরে মানে আমার কি মানে বৃষ্টির পানি যদি মাথায় পড়তো না, আমার মাথার সাথে সাথে ব্যথা করতো। তো তখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ে, তো আমার মাথায় বৃষ্টির পানি পড়াতে আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছিল। তো রিক্সার মধ্যে উঠলাম, ওঠার পরে আমি বলতেছি কি যে আমার না মাথাটা ব্যথা করতেছে। পরে ও বলে কি আচ্ছা ঠিক আছে তুমি আমার বুকের মধ্যে মাথাটা রাখো। তারপরে মানে আর কি রাখলাম, রাখার পরে আসলাম। আচ্ছা, আমি একটু মানে দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হলো। একটা জিনিস যেটা যে আপনারা তো আপনি বললেন, এবং প্রথম দেখাতেই আপনারা তুমি বলা শুরু করলেন। তুমি বলার আগে কি আপনারা ফোনের ভিতরে কি আপনাদের এরকম হয়ে গেছিল যে মানে নিজে থেকে একটা থাকে না যে শোনা ওকে আমি অনেক মানে করছিলাম, রিকোয়েস্ট করছিলাম যে আমি আপনার বয়সে অনেক ছোট হব, তো আপনি আমাকে তুমি করে বললেন। পরে বলছে কি যে না আমি আপনাকে না দেখা পর্যন্ত তুমি বলবো না। তো মানে দেখছি পরে তুমি অ্যাফেয়ারের প্রশ্নে যদি আমি আসি, মানে আপনাদের দুজনের ভালোবাসার যে সম্পর্কটা তৈরি হয়, সেই ভালোবাসার সম্পর্কটা কি ফোনে হয়েছিল নাকি প্রথম? ফোনে হয় না, প্রথম দেখাতে হয়েছিল। মানে আমি ওকে বলছি যে আমাকে আগে দেখবেন, দেখার পর আপনি যে মানে পছন্দ হয় সেটাও মানে তখন সাথে সাথে বলবেন, আর যে পছন্দ না হয় সেটাও বলবেন। বলছি কি আচ্ছা ঠিক আছে, আর না দেখি তো আর এটা হয় না, সেই জন্য আর কি প্রথম দেখে পরে তারপরেই হয়েছে। তারপরে সে আপনাকে বললো? হ্যাঁ মানে আর কি বললো বলতে কি আমি বলছি মানে ও মুখ ফুটে কিছু বলে না যে তোমাকে আমার পছন্দ হয়েছে, বাসায় কি বিষয়। আমাকে ও মানে আবার বাসায় পৌঁছে দিয়ে আসলো, বাসায় না মানে বাসায় একটু কাছাকাছি। তারপর আমার এক আন্টি গেল আমাকে করার জন্য, তারপরে আমি আন্টির সাথে পরিচয় করাই দিলাম। তারপরে আমি বললাম কি ব্যাপার তোমার তো কথাটা আসলে এখন তুমি বললাই না, আমি যেহেতু তোমাদের বাসা পর্যন্ত আসছি তুমি কি এতেও বুঝো না? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম যে অ্যাটিটিউডটাই আসলে বড় কথা, ওর আচরণ দেখে বোঝা যাচ্ছিল যে ও আপনাকে অনেক পছন্দ করে। ওকে, আমার মনে হয় আমরা একটু সামনের দিকে যাই। আপনাদের প্রথম পরিচয়ের পর এই সম্পর্কটা কতদিন ছিল, এই ভালোবাসার সম্পর্কটা? 9 মাস ছিল। 9 মাস, এই 9 মাস নিয়ে আমাদেরকে একটু বলুন।
এই 9 মাসের মধ্যে মানে ওর সাথে আমার সাথে ফোনে, আমার তো মোবাইল ছিল না, তো ওই আমার আন্টির মোবাইলে ফোন দিত, ফোন দিয়ে বলতো আন্টি আপনি কি একটু ওকে দেবেন। পরে কখনো আমার নামও বলতো না, বলতো আন্টি একটু ওকে দেন না, মানে খুব লাজুক টাইপের ছিল, মানে ফোনে যতটুকু বুঝাইতো যে আন্টি একটু ওকে দেন। যদি সামনে থাকতাম বা দূরে থাকতাম সেটা আন্টি বলতো, আর যদি সামনে থাকতাম তাহলে তো দিতই। তারপরে এইভাবে মানে চলতেছিল। আপনার ফ্যামিলি কি বুঝেছিল, আপনার পরিবার কি বুঝেছিল যে আপনি কাউকে পছন্দ করছেন? না, এই কথা আমার ফ্যামিলি বুঝতেই পারেনি কখনো। তো আপনার যে আন্টি আপনাকে ফোনটা দিত, আমার আন্টি ছিল, মানে আমার আন্টি হলেও সে মানে সমবয়সী ছিল, তো আর কি ওই আন্টির সাথে আমরা সবসময় আড্ডা দিতাম। আচ্ছা, তো এই সময়ের মধ্যে আপনার ও তো থাকতো ঢাকাতে আর আপনি থাকতেন বিক্রমপুরে, ঠিক? তো আপনাদের দেখা সাক্ষাৎ কিভাবে হতো? তারপরে মানে ও আমাকে তখন ফার্স্ট টাইমে বলছিল কি আমি ফার্স্টে তোমাকে দেখার জন্য, দেখা করার জন্য দেশে যাব, কিন্তু পরবর্তীতে তোমার ঢাকায় আসতে হবে। বলছিলাম কি আচ্ছা ঠিক আছে যাব আমি ঢাকায়। তারপরে মানে 1 মাস গেল, যাওয়ার পর ও আমাকে বলতেছিল দেখো আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। আমি বলি কি হ্যাঁ দেখতে তো ইচ্ছে করতেছে আমারও, তো কি করব। আমি বলি কি তুমি ঢাকায় আসো। আমি বলি কি আমি তো ঢাকার কিছু চিনি না, কিভাবে যাব। পরে বলে কি আচ্ছা তুমি গাড়িতে উঠে তো নয়াবাজার আসতে পারবা। বলি কি হ্যাঁ নয়াবাজার আসতে পারবো, নয়াবাজার থেকে গাড়িতে নামার আগেই তুমি আমার চেহারাটা দেখতে পাবা, তাহলে তো আর তোমার কোনো ভয় নেই। বলি কি আচ্ছা ঠিক আছে। এটা কি সেকেন্ড টাইম নাকি থার্ড টাইম? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম, ওকে। তারপরে মানে গেলাম, দেখলাম, দেখা টেকার হওয়ার পরে একটু ঘুরলাম গেলাম। তারপরে ও আমাকে কখনো কোনো পার্কে বা কোনো খারাপ কোনো ইসের মধ্যে মানে নিত না, যে আছে না কত প্রেমিক প্রেমিকারা মানে এই পার্কে সেই পার্কে ঘোরাঘুরি, কিন্তু ও আমাকে কখনো এই ধরনের মানে করে নেই। তারপরে চলে আসছি সেদিন, চলে আসার পরে বাসায় আসছি, বাসায় এসে মানে ভালো মতো আবার কথা টথা হইতেছে, হওয়ার পরে আবার মানে ও হঠাৎ করে ওদের বাসা মানে রংপুরে ওই যে ছিল বাড়ি ছিল ওটা মানে ঠিক করার জন্য যাবে, তো ওইখানে চলে গেছে। চলে যাওয়ার পরও আমাকে বলতেছে যে দেখো তোমার মোবাইল নেওয়াটা খুব জরুরি, তার কারণ হচ্ছে আমি কিভাবে কি করি, তোমার সাথে তো কথা বলতে পারি না, তাছাড়া মানুষের মোবাইল দিয়ে তো আর রাত্রে কথা বলা যায় না, তাছাড়া আমরা এত দূর আগাইছি, মানুষের মোবাইল দিয়ে আর কত কি করব। বলি কি ঠিক আছে, কিন্তু আমি মোবাইলটা আমার বাসা থেকে দিবে না, কি করব। পরে বলে কি আচ্ছা ঠিক আছে, তুমি কারো কাছ থেকে টাকা নিয়ে মোবাইলটা কিনো, আমি তোমাকে আসলে দিয়ে দেবো টাকাটা। পরে যেভাবে হোক মানে আর কি টাকা করি, করার পরে একটা মোবাইল মানে কিনি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যার কারণে আপনি এই চ্যালেঞ্জটা নিলেন, তাকে কি আপনি পরে বলেছিলেন যে তোমার মামা আমার সাথে এরকম, বা আপনি তার সাথে এরকম? হ্যাঁ, আমি বিয়ের পর বলতে চাইছি, কিন্তু ও আমাকে মানে অনেক সেটা বিয়ের পরে, কারণ ব্যাপারটা তো আসলে ওরকম চ্যালেঞ্জের মতো থাকেনি। আমি তখন মানে ওর প্রতি এতটাই দুর্বল হয়ে পড়ছিলাম যে আমি তখন বুঝতে পারছিলাম যে আমি যদি ওর ভাগ্নির এখন বলতে যাই তাহলে ওর আর আমার মধ্যে আবার মানে সম্পর্কটা হয়ে যেতে পারে, ঝামেলা তৈরি হতে পারে। এই জন্য বলিনি। তো মোবাইল নেওয়ার পরে কি হলো সম্পর্কটা? তারপরে মোবাইলটা নেওয়ার পরে যেমন সম্পর্কটা আরো বেশি ঘনিষ্ঠ হইলো, আমাকে রাতের পর রাত ফোন দিত, ঘন্টার পর ঘন্টা কথা বলতো, অনেক কথা বলতো। তো রংপুরে থাকতো, বাড়িটারি ঠিকঠাক করতেছে, তারপরে মানে আমাকে ফোনে বলতো যে দেখো আমি এই কাজ করতেছি সেই কাজ করতেছি, আমার হাতে ঠোসা পড়ে গেছে, এইটা সেটা, মানে অনেক ধরনের আবেগপ্রবণ কথা বলতো। আমি মানে অনেক করতাম, আফসোস করতাম যে আসলে তোমার এই সময়টা আমি তোমার সামনে নেই, এই ধরনের অনেক কথা বলতাম। বলার পরে তারপরে ওইখানে প্রায় 1.5 মাসের মতো না 2 মাসের মতো যেন ছিল, থাকার পরে ঢাকায় আসছে। ঢাকায় আসার পরে আমাকে বলতেছে তোমাকে তো আমি অনেকদিন যাবত দেখি না, তো আমিও ওকে বলছি আমিও তোমাকে অনেকদিন যাবত দেখি না, তো দেখা করতে চেয়েছি। কি বললো, বলে কি হ্যাঁ আমাদের তো দেখা করা উচিত, ফোনে কথা বললে কি হবে, মানে সরাসরি তো দেখা করা উচিত। তারপরে মানে আমি বলি কি তাহলে তুমি আসো দেখা করে যাও। বলে কি আমার তো দোকান আছে, তাছাড়া আমি পরের মানে মামার দোকানেই করি, এতক্ষণ সময় নিয়ে তো আর যেতে পারি না, তো তুমি আইসা দেখা করে যাও। এটা আপনাদের তৃতীয়বারের মতো দেখা? তৃতীয়বারের মতো দেখাটা কত মাস পরে হয়েছিল? সেটা 4-5 মাস পরে। 4-5 মাস পরে, ওকে। হ্যাঁ, তারপরে মানে এই কথা বললো, তো বলার পরে আমি বলি কি আচ্ছা ঠিক আছে আমি আসুন। তো আমি গিয়েছি, যাওয়ার পরে ও আমাকে বলি কি আচ্ছা চলো আমি তোমাকে আমার এক বন্ধুর বাসায় নিয়ে যাবো। বলি কি আচ্ছা ঠিক আছে চলো। তারপরে গেলাম, যাওয়ার পরে ও আমাকে ইসে নিয়ে গেল, কি যেন নাম বলে, মানে ওইখানে নিয়ে গেছে।
কোনখানে, মানে এটা কোনো বাসস্থান ছিল না অন্য কোনো ধরনের জায়গা ছিল? না, অন্য কোনো যে হোটেল নাকি, মানে ওইখানে নিয়ে যায়। আবাসিক কোনো হোটেলে নিয়ে গেছে? আচ্ছা, ওইখানে নিয়ে যাওয়ার পর আমি, আচ্ছা ঠিক আছে, আবাসিক হোটেলে আপনাকে নিয়ে গেছে, যেটা আপনি একেবারেই প্রত্যাশা ছিল না আপনার। আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে আমরা সেটা জানবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি। ববি, একটু আগে আমরা যেটা জানছিলাম যে আপনার সাথে আপনার বয়ফ্রেন্ডের আপনার তৃতীয় দিনের মতো দেখা হলো, এবং আমরা গল্পের জায়গাটায় ছিলাম যে উনি আপনাকে যে জায়গায় নিয়ে যাচ্ছিল সেই জায়গা সম্পর্কে আপনি মোটেও রাজি ছিলেন না, এরকম একটা অবস্থায় ছিলাম। তো গল্পটা আপনার কাছ থেকে জানি। হ্যাঁ, তারপর যেটা হলো, মানে ও আমাকে ওইখানে নিয়ে গেল, তা আমি তো জানতাম না হোটেলে? হ্যাঁ, ও আমাকে ওইখানে নিয়ে যাবে। তারপরে মানে আমি বলি কি, তুমি আমাকে এখানে নিয়ে আসলা কেন? বলি কি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তাহলে কেমন ভালোবাসো? এতদিন যাবত তোমার সাথে আমার সাথে সম্পর্ক, অথচ তুমি আমাকে চিনতেই পারলা না যে আমি কোন ধরনের বাসা বিষয়, এভাবে মানে অনেক কিছু বলতেছিল। তারপরে আমি বলি কি যে আসলে মানে চেনাটা এক জিনিস, ভালোবাসাটা এক জিনিস, আর এটা হলো আরেক জিনিস। তারপরে বলে কি যে না, ভালোবাসার থেকেই তো সবকিছু হয়, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকেই সবকিছু হয়। মানে আর কি, এভাবে তুমি কি বিশ্বাস করো না আমি যে তোমাকে বিয়ে করবো, এটা সেটা অনেক কিছু বললো। বলার পরে মানে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে থাকলে যা হয় আর কি। একসাথে থাকলে মানে তো এটা কি, মানে আপনি একসাথে তো সাধারণ ভাবে থাকতে পারে, আপনারা কি রাতের বেলা একসাথে ছিলেন? হ্যাঁ, রাতে, মানে আমি ওখানে থাকতে থাকতে যেমন বিকেল হয়ে যায়, যাওয়ার মানে ওখানে গিয়ে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে যায়, তারপর আর আসি কিভাবে, তারপর রাত হয়ে যায়, তারপর রাত্রে ও আমাকে ওইখানে রাখে, রাখার পরে আবার সকালে ও আমাকে গাড়িতে উঠাই দেয়, আমি চলে আসি। এবং আপনাদের রাতের মধ্যে আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়, ঠিক তাই তো? ওকে। এবং শারীরিক সম্পর্কটা আপনাদের অনিচ্ছাকৃত ভাবে, আপনার অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। ওকে। তারপরে মানে আর কি বাসায় আসছি, বাসায় আসার পরে আমার ফ্যামিলি যে এটা মানে আর কি জানবে সেটা আমি বুঝতে পারিনি। তো হঠাৎ করে আমার মানে সেই সময় অনেক দিন যাবত চলে যায়, প্রায় 3 মাস চলে গেছে। না, আপনার ফ্যামিলি জানলো মানে আপনি ফিরে আসার পরপরই আপনার ফ্যামিলি জেনে গেল সঙ্গে সঙ্গে? তখন সাথে সাথে জানে না। এই তো ঢাকায় আমার এক চাচু আমাকে দেখছে ছেলেটার সাথে, তো আমার চাচু মানে গেছে আবার দেশে 2.5-3 মাস পরে আর কি গেছে দেশে। যাওয়ার পরে যেমন আর কি ভাইয়াকে বলছে, ভাইয়ার সামনে আমাকে বলতেছিল যে কিরে ববি, তোরা যে ঢাকায় সেদিনকে একটা ছেলের সাথে দেখলাম, আবার তো এটা কে ছিল? বলি কি, কখন, কোথায়, মানে এভাবে। তো আমি যেহেতু একটা রাত বাইরে ছিলাম, তো আমার ফ্যামিলির মাঝে তো এই প্রশ্নটা জাগতেই পারে যে তাহলে সেদিনকার কথাই হয়তো বা হইতে পারে। তারপরে আমার ভাই আমাকে অনেক জোরে সরে মানে আর কি চাপ দিতে লাগলো যে কোথায় গিয়েছিলাম বা কেন। আমি বলি কি, আমার মেজ অপুদের বাসায় গিয়েছিলাম। তো মেজ অপুকে সাথে সাথে ভাইয়া ফোন দিছে, তো বলতেছে কি যে আপু তোমাদের বাসায় কি ববি গেছিল সেদিনকা? বলে কি না, ও তো যায়নি আমাদের বাসায়। তারপর বলে যে যায়নি, তাহলে তো অবশ্যই মানে আর কি ও করছে, অন্য কোথাও গেছে। হ্যাঁ, অন্য কোথাও। ওই ছেলেটা তাহলে তো ওর কথাই সত্যি, ওই ছেলেটার সাথেই তো ছিল। তো ছেলেটা কে আমাকে অনেক ভাবেই করে, তো রাত্রে সারা রাত আমার সাথে এইভাবেই করে। তারপরে সকালবেলা আমি আর এমন অসুস্থ হয়ে যাই, তারপর আমার আম্মু আমাকে, মানে আপনার উপর টর্চার করা হয় ফ্যামিলি থেকে, রাইট? হ্যাঁ। তারপর আমি এমনি তো শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাই, যেহেতু আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম সেটা আমি বুঝতে পারিনি। তারপর মানে আর কি আমার আম্মু বলে কি ঠিক আছে তাহলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এটা আপনার তো মানে তাৎক্ষণিকভাবে বোঝার উপায় ছিল না, কিন্তু অত্যাচারটা পরপরই শুরু হয়েছিল। আপনি কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, কোথায় গিয়েছিলাম সেটাও হলো, মানে সবই একসাথে আবার মানে ধরা পড়ার কারণে আমার প্রতি অনেকটা চাপ সৃষ্টি হয়। এটা কতদিন পরে ধরা পড়লো? 3 মাস পর। তারপরে 3 মাস না, মানে 2 কি 2.5 মাস পরে আর কি, 2.5 মাস পরে। এটা কিভাবে ধরা পড়লো? ধরা পড়লো যে আমি মানে অসুস্থ হয়ে যাই, তারপর আমার আম্মু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, যে হয়তো মানে ভাতটা খেতে পারতাম না, তারপরে খেলে মানে বমি টমি আসতো। তারপর আমার আম্মু বলে কি তাহলে হয়তো বা তোমার জন্ডিস হয়েছে, নয়তো বা মানে গ্যাসের থেকে এরকম হয়। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারে মানে ঠিক করে দেখে কি, টেস্ট করে দেখে যে আমি আসলে প্রেগনেন্ট। তারপরে মানে মাকে বলে, মার তো বাসায় না বলা ছাড়া কোনো উপায় নেই। তারপর আইসা বলার কারণে ওই মানে চাপটা আরো বেশি আমার উপরে হয়ে যায়, যে আসলেই তো তুমি ও তখন তো মিথ্যে বলে নাই, তুমি তো ছিলেই, তো এটা কিভাবে কেমনে। তো এইভাবে আমার ভাই আমাকে অনেক মানে করে, যার কারণে মানে আমাকে বাসা থেকে তাড়াইও দিছে। বাসা থেকে আমাকে বের করে দিছে, আমি বাসা থেকে বের হয়ে আসছি। ওই ঘটনার পরে আপনাকে বাসা থেকে বের করে? হ্যাঁ, সেদিনকেই মানে আর কি বাসা থেকে বের করে দিছে সকালবেলা। তো
তো আমি বাসা থেকে বের হয়ে আসছি। আপনি এর মাঝখানে আপনার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেননি যে আপনার এই অবস্থা বা এরকম? না মানে আর কি এটা 2 দিনের মধ্যেই মানে ঘটনাটা, যে রাত্রে আমার ভাইয়া আমাকে কি করলো, সকালে আমি অসুস্থ হইলাম, ডাক্তারের কাছে নিল, আসার পরেই আবার ভাইয়া আমাকে মানে আর কি এমন ভাবে বিয়ে করছে যে তোর মতো বোন না থাকলে কি হবে, মানে আর কি অনেক ভাবে বিয়ে করছে যে তুই বাসা থেকে চলে যাবি, যদি তুই না যাস, আমার আব্বু তো নেই, আমার আব্বু মারা গেছে, তুই যদি বাসা থেকে না যাস তাহলে তোর মরা বাপের কসম, মানে এইভাবে অনেক কিছু বলছে। যার কারণে আমি বাসা থেকেও বের হয়ে গেছি। বাসা থেকে বের হয়ে তারপরে নয়াবাজার আসছি। আসার পরে আমি বলি কি যে আশরাফুল তুমি আমার সাথে একটু দেখা করো তো। পরে বলে কি কেন? আমি বুঝতে পারছি তখন যে আমি যদি ওকে এই সমস্যার কথা বলি তাহলে ও আমার সাথে কখনোই দেখা করবে না। আমি বলি কি দরকার আছে তুমি আসো আমার আচ্ছা, আপনি যেহেতু 3 মাস এই অবস্থায় ছিলেন, আপনি তো 3 মাসের মাঝখানেও মোটামুটি 2 মাস সময় পেয়েছিলেন, সেই সময়টা তো আপনি আপনার সেই সময়টা ভালো মতোই চলতেছিল। আপনি জানাননি এরকম যে আপনার মধ্যে এরকম চেঞ্জ আসছে বা এরকম কিছু? না, আমি নিজে থেকে বুঝতে পারেন না, বুঝতেও পারিনি, ভাবছি হয়তো বা আমি এমনি শারীরিক দিক থেকে মানে সমস্যা হইতে পারে, অসুস্থ হয়েছি, মানে ওর সাথে ভালো সম্পর্কই ছিল। তারপরে মানে আর কি আসছি, ওকে আমি বলছি যে তুমি আসো। This track was downloaded from FusionBD.com. পরে ও অনেকক্ষণ পরে গেছে আমার সামনে, বলে কি ব্যাপার, কি হয়েছে, তুমি এত তাড়াতাড়ি মানে আমাকে যে বললা। আমি বলি কি যে হ্যাঁ আমার মানে এই দরকার দেখি তো বলছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো এখানে? আমাকে বলছে। আমি বলি না, নিরিবিলি একটা জায়গায় চলো, আমি তোমাকে কিছু কথা বলবো। তারপরে ও আমার সাথে যেমন গেল কোথায় মানে এক জায়গায় নিয়ে গেল আমাকে, তারপর বললাম ওকে সব কথাগুলি। বলার পরে ও আমাকে বলে তাহলে এখন আমার কি করা উচিত, আমি এখন কি করব, তোমার এরকম সমস্যা আমি কি করতে পারি, আমার তো এখন কিছু করা নাই, তাছাড়া এখন তো আমার বিয়ে করারও সময় হয়নি যে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, আর আমার ফ্যামিলিতে তো আমি তোমার কথা জানাতেই পারবো না, তাহলে আমি এখন কি করতে পারি। আমি বলি কি তুমি এটা কি ঠিক বললা যে মানে এখন আমার এই অবস্থা, যদি তুমি এইভাবে পিছিয়ে যাও তাহলে আমার হয়ে কে আসবে, আমার ফ্যামিলি আমার সাথে এই ধরনের ব্যবহার করলো, তাহলে তুমিও যদি এরকম করো তাহলে আমি কোথায় যাব। তারপরে ওর এক বন্ধুকে মানে খবর দিল, তারপরে মানে বন্ধুটার নাম রানাকে খবর দিল। তারপর রানা গেল, যাওয়ার পরে মানে সমস্যা সমাধানের জন্য যে কি করা উচিত এখন। তারপরে রানা আর কি যেটা বললো যে আসলে আমি কি বলবো, ওর আরেকটা বন্ধু ছিল পপুলারে চাকরি করে, বলে কি যে সুমন রে খবর দে। তারপর সুমন রেও মানে ঢাকায় নিল। তারপর নেওয়ার পরে রাত হয়ে গেছে। তো রাত হয়ে যাওয়ার পরে এখন মানে ওর বন্ধুরা আমার সামনে যতটুকু ভালো করছে সেটা আমি বলতে চাই যে মানে অনেক কি করছে যে তুই ওকে মানে এখন ইসের মধ্যে বিয়ে করে রাখ, তারপরে হয়তো বা পরে জানাজানি হবে না, কিন্তু এখন ওকে বিয়ে কর। পরে ও বলে কি না এখন কি আমার বিয়ে করা সম্ভব নেই, তাহলে 2-4 দিন যাক, ও ওদের বাসায় চলে যাক, তারপর আমি দেখি ফ্যামিলির মানুষকে ম্যানেজ করতে পারি কিনা। তারপরে ও বলে কি যে আচ্ছা ঠিক আছে, তোমার কি কোনো ফ্যামিলির বাসায় যেতে পারবে? আমি বলি কি না, ফ্যামিলিতে তো আমি যেতেই পারবো না আমাদের বাসায়। পরে বলে কি তোমার কোন আত্মীয় স্বজনের বাসায়? আমি বলি কি এইভাবে এই সময়তে আমি কিভাবে যাবো আত্মীয় স্বজনের বাসায়, আমার আত্মীয় স্বজন কি জানবে না বিষয়টা, বুঝবে না, আমাদের বাসায় কি ফোন করবে না? পরে বলে কি এমন কোন আত্মীয় স্বজন আছে? তারপর আমার নানু বাসা মানিকগঞ্জ। তারপরে আমি বলি কি আচ্ছা আমি গেলে একমাত্র মানিকগঞ্জ যেতে পারি। পরে বলি কি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দিয়ে আসবো মানিকগঞ্জ। তো সেই সময় তো রাত হয়ে গেল, মানিকগঞ্জ যাওয়াটা সম্ভব না। তো মানে সেই সময় তো ওর এক বন্ধুর ওইখানে আমাকে রাখলো, ওকে ও ছিল। তারপর রাখার পরে বললো সকালে তোমাকে নিয়ে মানে গাড়িতে উঠাই দিয়ে আসবো, মানিকগঞ্জ নিয়ে পৌঁছে দিয়ে আসবো। তারপরে আশরাফুলের এক বন্ধু রানা আমাকে নিয়ে দিয়ে আসলো মানিকগঞ্জে। হ্যাঁ, বললো তুমি এখানে 3-4 দিন থাকো, থাকার পরে আমি ইয়া করতেছি মানে আমার ফ্যামিলিকে ম্যানেজ করতেছি কিভাবে কি করতে হবে। বলি কি আচ্ছা ঠিক আছে। এর মাঝখানে আপনার সাথে আপনার ফ্যামিলি আর যোগাযোগ করেনি? না, আমার ফ্যামিলি যোগাযোগ করতে পারেনি, আমার মোবাইল অফ ছিল সেজন্য। তারপরে এই তারপরের গল্পটুকু আমরা সংবাদের পরে শুনতে চাই। আপনার জীবনের মোড়টা আসলে এই সময়টাতে ঘুরে গেছে এবং এই মোড় ঘোরার গল্পের সাথে যদি আপনি আমাদের সাথে যোগ দিতে চান তাহলে ঠিক 12টা সংবাদের পরপরই আপনি কান পাতবেন এবং সংবাদটা শুনেই আমরা আবারও ফিরে আসছি। আরো একবার মনে করে দিতে চাই, আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2। আজকে একজন বন্ধু হয়ে এসছেন আমাদের এখানে, ববি হচ্ছে তার নাম এবং সে তার জীবনের গল্পটা বলছে। তার বয়স খুব বেশি না, 17 থেকে 18 বছর বয়স, এবং 17 থেকে 18 বছর বয়সে তার জীবনে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা আমাদের সবারই জানা উচিত। আপনিও এখানে বলতে পারেন আপনার মনের কথা। আমাদের ফোন নাম্বার হচ্ছে 91156668। আবারও বলছি 91156668। আপনি ফোন করতে পারেন, ফোন করে আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনি যা বলতে চান অবশ্যই বলতে পারবেন। প্রয়োজনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এবং ফেসবুক পেজেও আপনি যোগ দিতে পারেন, সেখানে আরজে কিবরিয়া নামে খোঁজ করতে হবে, আরজে স্পেস KEBRIA। ওখানে খোঁজ করে আপনি আপনার যে অতিথি এসছে তার সম্পর্কে কিছু জানতে চাইলে কিংবা যোগাযোগ করতে চাইলে মানে
আমার আত্মীয়, আমার নানুর বাসা ছিল। হ্যাঁ, আপনার আত্মীয়। হ্যাঁ, তারপরে ওখানে মানে গেলাম, আমাকে ওই ও আর ওর এক বন্ধু দিয়ে আসলো। দিয়ে আসার পরে আমাকে মানে ওইখানে বলতেছিল কে যে তুমি মানে এখানে 4-5 দিন থাকো, তারপরে আমি আমার ফ্যামিলির মানে সবাইকে ম্যানেজ করতেছি। তারপরে মানে এই কথা বলে ও আমাকে রেখে আসলো। তো হ্যাঁ, ভালোই 3-4 দিন হলো আমি ওইখানে আছি, ও আমার সাথে যোগাযোগ কন্টিনিউ করতেছে। তো করতেছিল, তারপর হঠাৎ একদিন মানে বলতেছে কি যে আমি বলি কি দেখো তোমার এই ধরনের ইসের জন্য আমার আম্মু আজকে কত কষ্ট করতেছে। আমার আম্মু মানে আমার আব্বু আমাদের অনেক ছোটবেলায় রেখে মানে আমার আব্বু মারা গেছে, কিন্তু আমার মা আমাদেরকে মানে আমার 2 ভাই বোন আমরা ছোট ছিলাম, আমার ভাইয়া এবং আমি, আর আমার ওই 2 আপু তো আরো আগেই বিয়ে হয়ে গেছে। তো আমাদের মানে মুখের দিকে তাকায় আমার আম্মু কোনো মানে বিকল্প কোনো নেয়নি। তাছাড়া আমাদেরকে অনেক মানে জড়াই টড়াই নিয়ে আছে এখনো। তো আমার আম্মু অনেক কষ্ট করতেছে, এই ধরনের অনেক কিছু বললাম। বলার পরে আপনি কি চেয়েছিলেন? আপনি চেয়েছিলেন যে আপনাকে বিয়ে করুক? হ্যাঁ, আমি চেয়েছিলাম আমাকে বিয়ে করুক, সেটা মানে সামাজিক ভাবে করুক। হয়তো বা এটা হয়েছে সেটা ও জানলো বা আমি জানলাম, আর তো কারো কাছে মানে জানার দরকার নেই। কিন্তু আপনার পরিবার তো জেনে গিয়েছে। হ্যাঁ, মানে আর কি আমার পরিবার জানুক বা ও জানুক, ওর ফ্যামিলি হয়তো বা না জানাক, মানে ওই তো জানে, ও জানুক। তারপরে যেমন মানে আর কি গেল, যাওয়ার পরে আমি বলতেছিলাম কি তারপরে মানে আর কি কথা বলার পরে দুপুরবেলা ওর সাথে আমি কথা বললাম। পরে রাত্রে আবার ফোন দিচ্ছি, দেখি ওর ফোন অফ। তো ফোন অফ মানে আর কি এটা দেখে তো আমার মানে পুরা আমাকে এই দিক দিয়ে আমার এক চাচাতো ভাই ছিল, আমাকে মানে বলতে গেলে ও আমাকে খুব লাইক করতো, অনেক লাইক করতো। তো ওকে আমি কখনই কোনো করতাম না, আমি ওকে ভাইয়ের চোখেই দেখতাম। তো দেখার পরে মানে ওই ভাই আমাকে ফোন টোন দিয়ে জিজ্ঞেস করতেছিল তুমি কোথায়। আমি মানে বলিনি, আমি যেখানে আছি। তো আমার আম্মু নাকি মামার কাছে ফোন দিয়ে জানতে পারছে যে আমি ওইখানে। আমার আম্মু আর আমার ওই চাচাতো ভাইটা ওইখানে গেছে। যাওয়ার পরে মানে জিজ্ঞেসে যে সেটা আমিও জানতাম না। তারপরে মানে আর কি আশরাফুলের মোবাইল অফ দেখি তো আমার পুরা মানে কি যে কেমন যে লাগতেছিল আমার, তখন আমি আসলে ভাই আপনাদেরকে এখানে বুঝাতে পারবো না যে মানে কি অবস্থায় আমি ছিলাম তখন। একমাত্র সেটা আমি বুঝতে পারিছি সেই মুহূর্তে, আর একমাত্র আল্লাহ জানে। আচ্ছা, এই ফোনটা বন্ধ হয়ে গেল, তারপরে কি মানে কতদিন বন্ধ ছিল, নাকি সঙ্গে সঙ্গে খুলে ফেলেন? না, তারপরে অনেকদিনই বন্ধ ছিল। তো আপনি তখন কি করলেন? আমার যেটা করণীয় ছিল, আমি মানে কিছুই করতে পারতেছিলাম না পারতেছিলাম আমার ফ্যামিলিকে বলতে, না ওর সাথে যোগাযোগ করতে। আপনি মানিকগঞ্জে যেখানে ছিলেন আপনার আত্মীয় বাসায়, তারা কি জানছিল যে আপনি এই কারণে? হ্যাঁ, কিছু জানে নাই। তো মানে আর কি বলতেছে আমার আম্মুর কাছে বলছে, আম্মু বলছে যে না ও এমনিতে বাসা থেকে গেছে। মানে আমার ভাইয়ার নাম জিএম, তো বলতেছে জিএম ওকে মানে আর কি গালাগালি করছে, তো সেজন্য আর কি চলে গেছে। কিন্তু এই ধরনের কোনো কাহিনী জানতো না। তারপরে মানে আর কি আমার মামাও বলে নাই যে তোর মা আজকে তোকে নিতে আসবে বা আসবে, সেই সব ধরনের কিছু বলে নাই। তো আমি মানে এখন কি করতে পারি এই সময়তে। আর ওর এক মানে বন্ধুর নাম্বার ছিল, সুমন, ওর নাম্বার ছিল আমার কাছে। তো ওকে আমি ফোন দিলাম, অথচ ওই সুমনও আমাকে চিনলই না। মানে এরকম একটা ভাব যে আমাকে ও কখনো কথা বলে না আমার সাথে, বা মানে আর কি অনেক ধরনের করলো, সরি আপনি রং নাম্বার ফোন দিয়েছেন, আশরাফুল নামের আমি কাউকে চিনি না, এই সে অনেক ধরনের কথা বললো। তো বলার পরে যাক, মানে একজনকে না চিনলে তো আর কিছু বলাও যায় না বা করাও যায় না। তারপর ঠিক আছে আমি বলছি শুধু এতটুকুই যে ঠিক আছে মানে আমাকে আপনারা না চিনেন, কিন্তু আপনাদেরকে আমি ঠিকই চিনে নিব, এতটুকু আর কি আমি বলছিলাম। তারপরে বলার পরে পরের দিন আবার ফোন দিছি, দেখি ওর ফোন অফ। তারপরে পরে 3-4 দিন পরে আর কি আমার ওই চাচাতো ভাই আর আমার আম্মু আমাকে ওইখানে আনতে যায়, মানিকগঞ্জে। আপনাদের বাড়িতে নিয়ে আসতে যায়? হ্যাঁ, নিয়ে আসার জন্য গেছে আর কি। যাওয়ার পরে আমি বলতেছি মানে ওই চাচাতো ভাইটা আমাকে মানে ক্লিয়ারলি সবকিছু জিজ্ঞেস করছে যে আমার কাছে তুমি বলো, আর কারো কাছে বলার দরকার নেই, দেখি আমি সমস্যাটা সলভ করতে পারি কিনা। তারপরে আমি সবকিছু বললাম যে ভাইয়া দেখো এরকম, অথচ ও এখন মানে মোবাইলটা অফ করে রাখছে, আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না। পরে বলে তোমার এটি বইলে এখানে দিয়ে গেছে না? আমি বলি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখতেছি। তারপরে এটা বলে তুমি আমাদের সাথে চলো। আমি বলি কি না, আমি যাব না, আমার ভাই আমাকে মেরেই ফেলবে। মানে আমি আমার ভাইকে খুবই ভয় পাইতাম বা এখনো পাই। তারপরে মানে আর কি যেটা হলো, নিয়ে আসলো আমাকে ওইখানে 3 দিন ছিল। আমার মানে অনেক দূরের রাস্তা তো, বিক্রমপুর থেকে সেই মানিকগঞ্জ গেছে। তারপরে মানে আর কি আম্মু অনেক টায়ার্ড হয়ে গেছিল, তো যাওয়ার পরে তারপর 3 দিন ছিল। 3 দিন থাকার পরে আমাকে নিয়ে আসলো।
নিয়ে আসার পরে আমার ভাইয়া আর আমাকে দেশে নেয়নি, ঢাকাতেই ছিলাম। তো আমাকে বলতেছে যে তুমি কোথায় ছিলা সেটা আমাদেরকে একটু বলো। মানে আমি তো নাম টাম কিছু বলতে পারিনি, আমি শুধু একটু বলতে পারছি যে আমাকে যেখানে রাখছিল সে মানে সামনে একটা দরগা ঘর আছে, এতটুকু বলতে পারছি। তো এটা মানে অনেক কষ্ট করে আমার ভাইয়া মানে চাচাতো ভাই আরো মানে কয়েকজনকে নিয়ে সেই জায়গাটা খুঁজে টুজে বের করছে। যেখানে আপনার রাত অতিবাহিত করেছিলেন, তাই তো? হ্যাঁ, মানে আমার ভাইয়ারও ছিল যে ও যেহেতু ফোনটা অফ করছে অতএব তোমাকে মানে আর কি মেনে নেওয়ার আর কোনো ইয়েই নেই। হ্যাঁ, আরেকটা জিনিস একটু জানা দরকার, আপনার ফোনটা যেহেতু অফ করে দিয়েছে, আপনি কি জানতেন না ও কোথায় কোন দোকানে কাজ করে বা কিছু? হ্যাঁ, সেটাই তো জানতাম আমি, কিন্তু ওখানে যে আমি যাবো সেখানে গিয়ে যদি ঢাকা শহর আমি যে একটা ছেলেকে তো আর এমনিতেই বলতে পারি না যে, কারণ আমাদের কোনো বিয়ের কোনো হয় নাই বা কিছু হয় নাই, জাস্ট একটু প্রেম হয়েছে, তাতে তো আর আমি বলতে পারি না যে তুমি আমাকে বিয়ে করো বা সেই বিষয়। এটা তো কোনো একটা তো প্রমাণ দরকার, ডকুমেন্টস দরকার না, সেজন্য আর কি আমার ভাইয়া এইটা নিয়েছে যে আচ্ছা ঠিক আছে দেখি তোমাকে কোথায় রাখছিল সেটাই করো। তারপরে যেমন আর কি ওইখানে গেলাম, যাওয়ার পরে আমি আমার ভাইয়া আর একটা ভাইয়া ছিল ওনাকে নিয়ে তারপরে গেলাম। যাওয়ার পরে তারপরে ওই ভাইয়া আমার মানে ওই ভাইয়া ওই সামনে কি যেন একটা থানা ছিল, ওইখান থেকে একটা পুলিশ নিয়ে আসছে, মানে টাকা দিয়ে আনছে। আনার পরে ওইখানে মানে পুলিশটাকে নিয়ে ওইখান থেকে ওই ডকুমেন্টস, পুলিশকে টাকা দিয়ে নিয়ে এসছে। টাকা দিয়েছিল কেন? ঘুষ হিসেবে? হ্যাঁ, ঘুষ হিসেবেই দেওয়া হয়েছিল যে আপনি আমাদের মানে সাথে একটু ওইখানে চলবেন এবং ওই কাগজটা একটু আমাদেরকে উঠাই দিবেন। আচ্ছা আচ্ছা। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো গেছে, যাওয়ার পর পুলিশও গেছে, যাওয়ার পর উঠাই দিছে কাগজটা, উঠাই দিছে। উঠাই দেওয়ার পরে পরে দোকানে গেছে। আমি বলছি যে আমি ওর দোকানের নাম টাম সবই জানি, তো ভাইয়া চলো। তারপরে গেলাম দোকানে। তার যে ভাইকে আপনি ভয় করেন সে ভাই আপনার সাথে? না, আমার চাচাতো ভাই, যে ভাই আমাকে অনেক মানে পছন্দ করতো। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপরে ও আমার আপন ভাই তো আসেই নি আর আমার সাথে। পরে বললাম, বলার পরে ভাইয়া আর কি ওই দোকানে গেল। যাওয়ার পরে আমি ওর সাথে ছিলাম। তো আমাদেরকে দেখে আশরাফুলের তো পুরো কাঁপাকাঁপি অবস্থা যে এটা কিভাবে সম্ভব। ও আয়সা পড়লো আমাদের, ও ভাবতেছিল যে আমি হয়তো ওর দোকান টোকান চিনবো না বা ওর ওইখানে আর যোগাযোগ করবো না। ও ভাবতেছিল যে ওর ফোন নাম্বারটা হয়তো বন্ধ করলে সবকিছু বন্ধ হয়ে যাবে। তারপরে যেটা হলো মানে ওকে আমি ডাকলাম, তারপরে ও আমাদেরকে দেখে সাইটে নিয়ে আসছে যে আমাদের দোকানে কোনো হইহুল্লা করার দরকার নেই। তো সাইটে নিয়ে আসলো, সাইটে নিয়ে আসার পরে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে আপনাদের কি কি প্রবলেম বলেন। তারপরে আমি যেমন সবকিছু বললাম, তুমি আমার সাথে এরকম করলা কেন বা আসে বিষয়। পরে বলে কি যে আমার তো এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, আমি আপনার তবে কি করব, আমার এখন তো আর বিয়ে করাটা সম্ভব না। পরে আমার ভাইয়া বলে কি যে আগে তুমি ববির একা আনছিলা, রাখছো ভালো কথা, কিন্তু এখন কিন্তু আর ববি একা না, আমরাও সাথে আছি, তুমি বিয়ে কেমনি না করো সেটা আমরা দেখবো। পরে বলে কি ভাইয়া এইভাবেই করেন না, আমি ঠিক আছে আপনাদের বাসায় যাব। এটা আমার ভাইয়াকে আর কি বলে দেয় যে আপনারা এখন বাসায় চলে যান, এখানে আর কোনো কিছু করেন না, আমি আপনাদের বাসায়, আমরা সোমবার গিয়েছিলাম তো বলে কি শুক্রবার দিন আমি আপনাদের বাসায় আসতেছি। আইসা আমার এক বড় ভাইকে নিয়ে যাব, ওইখানে গিয়ে আর কি কথাটা করবো, ফাইনাল করব। পরে আমি আমার ভাইয়ারা সবাই আর কি বাসায় চলে আসি, আমাদের দেশের বাড়িতে চলে যাই। চলে যাওয়ার পরে শুক্রবার আসে, শুক্রবার তারপর ওর নাম্বারটা, ওর নতুন নাম্বার নেয়, সেই নাম্বার আমাকে দিয়ে দেয় যে আমি ববির সাথে যোগাযোগ করবো, আপনারা এখন চলে যান। মানে ওর উদ্দেশ্য ছিল যে এখান থেকে ওদেরকে আমরা বিদায় করি, সম্মানে বিদায় করে দেয়। হ্যাঁ। তারপরে মানে আসলাম আমরা বাসায়, তারপর শুক্রবার আসলো। তো শুক্রবার সকালে আমি ওকে ফোন দিতেছি, কি ব্যাপার তুমি আসবে না? বলে কি যে আমি কি পাগল না, বল কোনটা আমি যে তোমাদের বাসায় যাব? তোমরা ঢাকাতে এসে আমাকে যেভাবে ধরছিলা, আর তোমাদের দেশে গেলেই যে তোমরা ধরে যে আমাকে বিয়ে পড়াইবে না বা কোনো কিছু যে আমার প্রতি করবে না, তার কোনো সিকিউরিটি আছে? আমি বলি কি হ্যাঁ, সেই গ্যারান্টি আমি তোমাকে দেব, যেখানে আসলে যে তোমার প্রতি কোনো অমানসিক বা কোনো অত্যাচার চলবে না। তো আপনি তাহলে ওকে বিয়ে যে করাবে সেই ব্যাপারটাও আপনি নিশ্চিতভাবে তাকে গ্যারান্টি দিচ্ছেন যে না তোমাকে বিয়ে করাবে না, বিয়ে করাবে না, আমাদের ফ্যামিলিতে তুমি আইসা একটু মানে আমাকে বাঁচানোর জন্য একটু করে যাবা যে হ্যাঁ ওকে আমি এই বেবিটা আমার, এই বেবিটা আমার, হ্যাঁ ও এইটা আমার, এবং মানে ওকে আমি বিয়ে করব, কিছুদিন আপনারা আমাকে সময় দেন। তুমি যেহেতু আমাদের কাছে সময় চাচ্ছ, তাহলে কিছুদিন, ওই সময় চাইছে যে আমাকে কিছুদিনের সময় দেন, দেখি আমি কি করতে পারি। আচ্ছা আচ্ছা। পরে মানে আমি বলি যে আমাদের ফ্যামিলির সাথে আইসা তুমি ভালো মতো কথা বইলা এটা বইলা যাও। পরে বলে কি না আমি যাব না। তারপরে আর আসলো না শুক্রবার। তারপরে সোমবার আবার আমার ভাইয়া দোকানে গেল, আমাকে নিয়ে গেছে। যাওয়ার পরে মানে আর কি গেলাম, যাওয়ার পরে ও আবার মানে ওকে ঢাকায় নিয়ে আসলো।
নিয়ে আসার পর ও বলতেছে যে না দেখেন আমি তো যাবো না। এইভাবে ওর দোকানে প্রায় 3 থেকে 4 দিন যাওয়া হয়েছে। যাওয়া হওয়ার পরে লাস্ট যেদিন গেলাম আর কি, সেদিন আমাদের সদরঘাটে মানে অনেক ভাইয়া টেয়া ছিল, তো ওদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাইয়া মানে ওর মামার কাছে, ওর মামা বলতেছে আচ্ছা বাবা তোমাদের কি হয়েছে ঘটনাটা আমাকে বলো। পরে আমি মানে ওইখানে অনেকই করছি যে ওর মতো আশরাফুল দেখুম আমি ইসলামপুরে কিভাবে ব্যবসা করে, বা ওর মামাদের দোকানে আমি তালা ঝুলাইলেই তো ওকে বের করে দেবে, মানে এইভাবে অনেক কিছু বলছি। তো ও আমাদেরকে সেদিন লাস্ট টাইমে দেখা ও কোথায় যেন গেছে, মানে কেউ বলতেই পারে না। ও আমাকে ফোন করে বলতেছে যে আমি ব্যাংকে আসছি, মামা আমাকে ব্যাংকে পাঠাইছে, অথচ ওর মামা বলতেছে যে আমি জানি না যে আশরাফুল কোথায় গেছে। তারপর আমার ভাইয়ার কাছে মামা জিজ্ঞেস করে যে আমার কাছে তোমরা বলো সবকিছু দেখি আমি কিভাবে কি করি। তারপরে ওর বড় মামার কাছে আর কি সবকিছু খুইলা টুইলা মানে ঘটনাটা বলার পরে ওর মামা ওকে ডাকায় পরে ওর মামার কাছে মানে ওর মামা ওর কাছে জানতে চায়। তারপরে ওর মামার কাছে নাকি ও অস্বীকার করছে, প্রথমে অস্বীকার করেছে হ্যাঁ, যে না আমি মেয়েকে চিনি না, অথচ এই মেয়েটা আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে। তারপরে আমি ওকে এতটুকুই বলছি যে তোর মাঝে এমন কি আছে যে আমি তোকে এভাবেই করব, মানে তোর থেকে কেন আমি ভালো কিছু, মানে এইভাবে অনেক কিছু বলছি, জাস্ট তোর সাথে আমার সম্পর্ক ছিল। তুই তো গাড়ি করলেন কেন, রাগারাগি করে? বা মানে ও আমাকে চিনতেছে না, তো ওকে আমি কি করতে পারি এই মুহূর্তে? বলে যে এই মেয়েটা আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে। তখন আমি কি বলবো যে তুই এমন কি হয়ে গেছিস গা যে তোর সাথে আমি করব, তোকে আবার জোর করে বিয়ে করতে হবে, তুই আমার সাথে খারাপ করছিস বিদায় আমার ভাইয়ারা বা আমিও চাচ্ছি যে তোর সাথে আমার বিয়ে হোক। তারপরে যেমন ওর মামায় বললো কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। দেখার পরে ও জিজ্ঞেস করলো, তারপরে তো না করলো। ওর বোন ভাইয়েরা সবাই আর কি, ওর যে বোনের আর কি আমার বোনের বাসায় বিয়ে হইছে, আমার ওই বড় আপুকে অনেক কিছু করে গালাগালি করে ওর আপু, যে কেমন বোন বানাইছে সেই, দোকানে গিয়ে আমার বাইরে করছে, মানে এইভাবে অনেক কিছু। সামাজিক অনেক জটিলতা তৈরি হতে থাকলো। আপনারা তো বিয়ে করেছিলেন, আমরা একটু বিয়ের দিকে যাই, মানে বিয়েটা কিভাবে সম্ভব হলো? না তারপরে ওই যে মামারা বলছে কি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এটা শুক্রবার দিনের একটা মানে রায় দেয় যে আমরা শুক্রবার সবাই একসাথে বসে দেখবো এটা কি করা যায়। আচ্ছা। তারপরে শুক্রবার বসি আমরা, আমাদের ওখানে মানে আমার এক দাদা আছে মেম্বার, তো ওনার বাসায় গ্যান্ডারিয়া, ওনার বাসায় বসি আমরা সবাই। তো বসার পরে ওরা অনেক মানুষকে নিয়ে আসছে ওইখানে, মানে আচার বিচার করার জন্য, মানে বিচারই বসবে যে কেমনি কি। ও যেহেতু ছেলেটা অস্বীকার করতেছে যে আমি মেয়েটাকে চিনি না, আর মেয়েটা বলতেছে যে ওর মানে আমার মানে হ্যাঁ এটা বলতেছে, তাহলে এটা কেমনি কি। হ্যাঁ পরে আর কি যেমন আমরা তো সব দিকে আছি যে, তো আমাদের কাছে মানে ও যে আমাকে নিয়ে ছিল সেটা ডকুমেন্টস আছে, তাহলে তার আমাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। কি ডকুমেন্টস ছিল আপনাদের কাছে? ও আমাকে নিয়েছিল যে রাত্রে, সেটা হোটেলের থেকে আমরা কাগজটা তুলে নিয়ে এসেছেন। হ্যাঁ ওকে, হ্যাঁ। তারপরে ওটা নিয়ে আসছি, নিয়ে আসার পর ওর মামাদের হাতে সেই দিন শুক্রবারের দিন মানে রাত্রে বসলো। বসার পর রাত 12টা হয়ে গেল, কোনো হয় না। ওর মা আসছে, ওর ভাই আসছে, ওর বোন আসছে, ওর মামারা সবাই আসছে। তো ওর মা আর ভাই বোনেরা বলতেছে ঠিক আছে আমাদের ছেলে যদি ওর সাথে কোনো খারাপ কোনো করেই ফেলে তাহলে ওকে 3 লাখ টাকা দিয়ে দেই, অন্য জায়গায় বিয়েটি দিয়ে দেখ। ওই মিটিং এ বলতেছে ওই বিচারে আর কি এটাই হইতেছে। তো ওরা মানে আরো অনেক ধরনের মেম্বার চেয়ারম্যান মানে আরো বড় বড় বিচারক অনেকদেরকে নেয়। আর আমাদের বাসা থেকে আমি গিয়েছি আর আমার 2টা চাচাতো ভাই, আমার ভাইয়া, এই 4 জনেই গিয়েছিলাম। আচ্ছা, মিটিং এ তো সিদ্ধান্ত কি হলো? তারপরে সিদ্ধান্ত হলো যে মানে আর কি মামা এরা বলতেছে যে না 3 লাখ টাকা দিয়ে, আমার ভাইয়া বলতেছে যে 3 লাখ টাকা দিয়ে কি আর মানুষের ইজ্জত কি কিনা যায়, তাহলে ওর বোন একটারে দেখ আমার কাছে, আমি 10 লাখ টাকা একদিন রাখুন 10 লাখ টাকা দিয়ে দেবো। মানে এইভাবে আমার ভাইয়া অনেক কিছু বলছে। বলার পরে বলে কি যে ঠিক আছে, ওর মা আর ওর ভাইয়া মানে যখনই শুনছে যে ওর সাথে আমার বিয়ে হবে তখন ওই বাসা থেকে চলে আসছে। বিয়ে হবে এই ব্যাপারটা ঠিক হলো কিভাবে? মানে ঠিক হলো যে মানে আমি বলতেছি যে ও হয়তো বা আমাকে এখানে বিয়ে করবে, নয়তো ওর সামনে আমি বিষ খেয়ে মরে যাবো। এটা আপনি বললেন? হ্যাঁ আমি বলছি এটা, আমার ভাইয়ারা আমাকে এইভাবে মানে আর কি বলতে শিখাই দিছে, আমি বলছি যে আমি এটা করব। পরে মানে আর কি সবাই বিবেচনা করছে তো একটা মেয়ের দিকেই করবে, স্বাভাবিক, যেহেতু আমার একটা এখানে জীবন মরণ নিয়েই তো কথা। তারপরে সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে মেয়েটারে মানে যেভাবে হোক, আশরাফুল বললেই তো হলো না, যেহেতু প্রমাণ আদি সবকিছুই আছে যে মেয়েটা নিয়ে ছিল।
তাহলে ঠিক আছে ওকে বিয়েই করতে হবে। তো 5 জনে যেটা রায় দিবে সেটা তো করতেই হবে। তারপরে যেটা হলো আর কি, বলছে কি আচ্ছা ঠিক আছে আমি করব, কিন্তু আমাকে কি করতে এখন না, মানে আর কয়েকদিন সময় দেন। আশরাফুল বলতেছে। তো আশরাফুলের মামা আবার বলতেছে যে ওকে, আমার ভাইয়াদের কাছে আইসা বলতেছে ওকে যদি আপনারা সময় দেন তাহলে ওকে আর পাবেন না, ও যে কোথায় চলে যাবে কেউ আপনারা ওকে পাবেন না। পরবর্তীতে যে আমাদেরকে যে ধরবেন, আমাদের দোকানে ছিল বিদায় আমাদের সেটা পারবেন না, যা করার এখনই করতে হবে, এটা বলল। তারপরে আমার ভাইয়া তো মানে পুরা চিৎকার হয়ে গেল যে না এখনই বিয়ে করতে হবে ভরা মিটিং এ। তারপরে যদি ওর মামারা বললো কি না ও অমানুষ, ওর সাথে আমরা করতে। পরে আমার ভাইয়া বললো ঠিক আছে আপনারা সবাই চলে যান, ও যে অমানুষ ওকে আমরা মানুষ করি, দেখি অমানুষকে আমরা মানুষ করতে পারি কিনা। তারপর ওর মামাও মানে ওই বিয়ে করতে রাজি হয়নি দেখে ওর মামা ওকে লাঠি নিয়ে মারতে গেছে, তারপরে মানে অনেক কিছু করছে। তারপরে ওর মা আর ওর ভাইয়া আইসা পড়লো ওইখান থেকে, মানে বিয়ের কথা হইলো পরে ওইখান থেকে আইসা পড়লো যে এই মেয়ে আমরা নিব না, আমরা বলছি না 3 লাখ টাকা দিয়ে দিই, কিন্তু এই মেয়ে আমরা নিব না, অন্য জায়গায় বিয়ে দিয়ে দেখ। তারপরে মানে এই কথা বললা হ্যাঁ আইসা পড়লো, ভাইটাই আর বড় বোনটা ছিল এখানে, ভাইটাই আর মাঠায় আসলো। আসার পরে বললো যে আজকে থেকে মনে করলাম আমার এক ছেলে নেই, এটা বললে ওর মায়ের চলে আসছে। বিয়েটা কিভাবে হলো? বিয়ের দিকে যাই আমরা। তারপরে মানে আর কি কাজী নিয়ে আসছে, একবার কাজী আনছে ওই মিটিং এ। হ্যাঁ ওই মিটিং এ সাথে সাথেই বিয়ে হবে। তারপরে কাজী নিয়ে আসছে, তারপরে ওরা এই ধরনের মানে গোলাহল করতেছে দেখা কাজী আবার চলে গেছে, কাজী নিচেই ছিল। তারপরে আবার মানে করতেছে যে না এখানে বিয়ে হতেই হবে, যেভাবে হোক বিয়ে হতে হবে। পরে আমাকে সবাই আর কি প্রশ্ন করছে ইসেরা যে আচ্ছা ঠিক আছে ধরো তোমার সাথে এখন বিয়ে হোক, করাই দিলাম আমরা, কিন্তু পরবর্তীতে তোমার যদি কোনো সুখ না হয়, কোনো শান্তি না হয়, পরে আমার ভাইয়া বলছে যে পরবর্তীতে কি হয় না হয় সেটা আমরা দেখব, কিন্তু এখন এই বড় মজলিসে আমরা এই বড় থাকতে চাই যে ওকে বিয়ে করতেই হবে, যেহেতু ওর খারাপ করছে, এটা যাতে খারাপ কিছু না হয়, বিয়ের দিকে গেলে যাতে সামাজিক সে মর্যাদায় আমরা আমার বোনকে রাখতে পারি। এটা আপনার ভাই বলেছে? আচ্ছা। তারপরে আমার ভাইয়া মানে আর কি এটা বলছে, তারপরে মাতবররা এটা আমার ভাইয়ার কথাই রায় দিল। রায় দেওয়ার পরে মানে আর কি বিয়ে ওইখানেই তখনই হয়ে গেল। বিয়ে হইলো 1টার দিকে, রাত 1টার দিকে বিয়ে হইলো। তারপরে 1টা পর্যন্ত শুধু মিটিং আর চিল্লাচিল্লি চলছিল। হ্যাঁ আমরা তখন ওই বাসায় বিকেল 2টা বাজে গেছি, ওই 2টার থেকে এই 1টা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত এইরকমই হইতেছিল। আচ্ছা। হওয়ার পরে তারপরে মানে আর কি আমার মামা শ্বশুররা মানে সবাই আর কি বলতেছে যে না মেয়েটা তো ভালো, ভালো যদি না হইতো তাহলে তো বলতো যে 3 লাখ টাকা পাইছি তাহলে তো আমি বিয়ে করতে পারবো যে কোনো জায়গায় গিয়ে বা তারপরে মেয়েটা যেহেতু ওর কাছে বিয়ে বসতে চেয়েছে তাহলে তো মেয়েটা ভালো, মানে এভাবে অনেক করতে থাকলো। তারপরে আশরাফুল বলে কি যে কি যেন মানে ও আমার সাথে কোনো কথা বা কোনো করতেছে না। তো বিয়েটি হওয়ার পরে ওর মামারা বলতেছে যে আজকে আপনারা আপনাদের জামাইকে দেশে নিয়ে যান, তাহলে হয়তো বা মনটা একটু ভালো হইতে পারে। তারপর আমার ভাইয়ারা অনেক মানে আর কি ওকে সাধলো যে চলো আমাদের সাথে। পর বলে না আমি এখন যাবো না, অন্য এক সময়তে যাব। তারপর ও আর আসে না, তারপরে আসলো না। বিয়ের তো করে টোরে আমরা আমাদের বাসায় চলে যাই, গাড়ি ভাড়া করে আমরা 4 জন আমাদের দেশে চলে যাই ঢাকার থেকে রাত 1টার দিকে। তারপরে দেশে গেলাম, যাওয়ার পরে ও তা মানে আমার সাথে কোনো কথা বলে না। করলেন তখন আপনার বয়স কত? কিসে পড়েন আপনি? আমি তখন মানে ফার্স্ট ইয়ারে পড়তেছি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আপনি পড়েন। তার মানে আপনার বয়স খুব বেশি হলো 17 বছর। আপনার বিয়ের বয়স তখন ছিল না? না, তখন এই বিয়ের বয়সটা নিয়ে অনেক ওইখানে অনেক হয়েছে। মানে আমার মামা শ্বশুররা সবাই বলতেছে যে মেয়ের বিয়ের বয়স হয় নাই, আমরা এখন মানে বিয়ে করাবো না। আমার খালু শ্বশুরে বলছে এটা, মেয়ের যখন বয়স হবে তখন আমরা বিয়ে করাবো। মানে এটা ওদের মানে কাটানোর একটাই যাতে করতে পারে এখান থেকে। আর আপনারা যে পুলিশ নিয়ে এসেছিলেন যে প্রথম দিকে যে এই টাকা দিয়ে পুলিশ, তারপরে কি আর পুলিশের দিকে গিয়েছিলেন, পুলিশ কেসের দিকে? না, আর ওইভাবে মানে আর ওই সব কোনো কিছু করা হয় নাই। তারপরে আমার ভাইয়া এই কথা শুই না, তারপরে আমরা মানে যেটা করছি আমার আইডি কার্ড বের করছি যে আমার 18 বছর হয়েছে।
আপনার ভাইয়া এটা বের করেছে 18 বছর বয়স? আমার 18 বয়স হয়েছে, এই আইডি কার্ড বের করে তারপর ওদের মানে মজলিসে করছে। কিন্তু আশরাফুল বলতেছে আমি তো জানি যে ওই কবে হয়েছে বা কি হয়েছে, ও আমার ভাগ্নিরও ছোট, ওর তো এখনো 18 বছর হয়নি, ওর তো বিয়ের বয়স হয়নি, আপনারা এটা নকল আইডি কার্ড বের করছেন। পরে আমার ভাইয়া বলছে যে আমার বোনকে কি আমরা করছি না, তো ওর মাই করছে, মানে এইভাবে অনেক কিছু হয়েছে। যাই হোক, বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে আপনি আপনাদের বাড়িতেই থাকলেন, আশরাফুল কি আপনাকে তুলে নিয়েছিল? না, তারপর ওই কেন তুলে নিল না? 15 দিন পরে আমাদের বাসায় গেল বিয়ের। 15 দিন পরে গেল আমার সাথে, মানে চুক্তিবদ্ধ করে গেল আমি যে যাব, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, আমি কিভাবে যাব। আমি পরে বলি আচ্ছা ঠিক আছে তুমি আসো, আমি আমার ফ্যামিলিকে বলবো, আম্মুকে, যে মানে আর কি টাকা পয়সা দেওয়ার যে কোনো ভাবে একটা ব্যবস্থা করব, তুমি কারো কাছ থেকে টাকা নিয়ে আসো। পরে বলে কি যে কিভাবে, আমি কি ছোট হব তোমার মা বাবার কাছে যে আমি টাকার জন্য? আমি কি ঠিক আছে তুমি যেভাবে ছোট না হবো আমি সেই ব্যবস্থাই করব। তারপরে আমি আমার মানে আম্মুকে বলি আম্মু ওকে তুমি জামা কাপড় দেওয়ার মানে করে আমাদের বাসা থেকে। তারপরে আমি বলি কি আম্মু এইভাবে মানে কাপড় টাপড় না দিয়ে ওর কাছে মানে টাকা দিয়ে দাও, ওর কি নাকি পছন্দ হবে, মানে আর কি টাকা দিয়ে দাও যাতে ওর কাছে মানে টাকাটা থাকে, আমি সেই জন্য এই কথাটা বললাম। তারপরে মা বলকে আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে কর সেটাই হবে। তারপরে ওরে 5,000 টাকা দেওয়া হয়। আচ্ছা, বিয়ের পরে আপনাদের সংসার কতদিনের ছিল, মানে এই সম্পর্কটা কতদিনের ছিল? সম্পর্ক ছিল মানে ভালো মতো ছিল 7 মাস, তারপরে 3 মাস মানে আর কি ওর সাথে আমার সাথে যেইভাবে লাগালাগির মধ্যে 3 মাস পরে তারপরে মানে 10 মাসের সময় ডিভোর্স হয়। আচ্ছা, আমি ডিভোর্সের প্রসঙ্গে একটু পরে আসতে চাই। বিয়ের 7 মাস ভালো সম্পর্ক ছিল, মানে ভালো সম্পর্ক বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আমাদের বাসায় ও যাইতো, আমার সাথে ভালো মতো ফোনে কথা বলতো। আপনাদের বাসায় কি থাকতো? হ্যাঁ, প্রায় 10 দিন 15 দিন 20 দিন করে থাকতো আমাদের বাসায় গিয়ে। 7 মাস পরে চেঞ্জ হয়ে গেল কেন সম্পর্ক? 7 মাস পরে চেঞ্জ হইলো, মানে ও আমাকে বলতেছে, আমাদের ফ্যামিলির কাছে বলে নাই, আমার কাছে খালি বলতেছিল যে তোমাদের বাসা থেকে যে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল সে টাকা দাও। 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল মানে? বিয়ের মধ্যে মানে একটা কথা হয়েছিল যে ওরা বলছে যে 3 লাখ টাকা দেই, মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব। তো তখন ওর মা ওরা তো উঠে গেল গা, যাওয়ার পরে যেমন আর কি আমার ভাইয়ারা বলে, পরে ওর মামা বলে কি ছেলে এখন কি করবে, আমার দোকানে তো আমি রাখবো না, ওর মামায় বলে। তারপর আমার ভাইয়া বলে কি ঠিক আছে ছেলের কর্মকাণ্ড সবকিছু দেখে আমাদের মেয়ের সুখ শান্তি দেখে আমরা 5 লাখ টাকা দিয়ে দেবো, যাতে ব্যবসা বা কিছু একটা করতে পারে। 7 মাস পরে এই 5 লাখ টাকার জন্য সে চাপ দিতে থাকলো আপনাদেরকে? চাপ দিতে থাকলো। আর মানে সবাই আমরা যেটা আর কি করছি যে ওই এই 7 মাস আইসা আমাদের বাসায় গেছে আসছে, মানে এটা হয়তো বা আমাদের দুর্বল কোনো পয়েন্ট ওই খুঁজতে ছিল যে মানে আর কি আমরা দিব না বা যে কোনো কিছু একটা হয়তো মানে বোঝার জন্য। আর বেবিটার কি হলো, আপনাদের যে বেবিটা এসেছিল? সেটা আমার আম্মু আর কি করে দিয়েছে, আউট করে দিয়েছে। কেন? আপনি যে বেবিটা অ্যাবর্ট করলেন এটা কি আপনার হাজবেন্ডের পরামর্শে করেছিলেন? হ্যাঁ, মানে পরামর্শ বলতে কি আমি ওকে বলতেছিলাম যে দেখো এখন আমি এটা কি করব বিয়ের পরে। পরে বলে কি আমি কি জানি এটা কি করবা না করবা, তোমার যদি যার সন্তানের মা হতে ইচ্ছে করে হবা, সেটা আমি কি জানি। আমার তো যা বানানোর তো বানাইছই, ভরা মজলিসে তো বলছই যে আমি প্রেগনেন্ট, ও আমাকে রাখছিল, এটা তো বলছো, এখন তোমার যা ইচ্ছে তাও করবা, এভাবে বলছে। তারপরে আপনি সিদ্ধান্ত নিলেন আপনাদের ফ্যামিলির পরামর্শে আপনি বেবিটা অ্যাবর্ট করবেন। হ্যাঁ। আপনি ডিভোর্স দিলেন তাকে, রাইট? আপনি ডিভোর্স কেন দিলেন? আপনি তো তাকে ডিভোর্সটা দিয়েছেন, আর যে আপনি জোর করে তাকে বিয়ে করেছিলেন সেই আপনি তাকে ডিভোর্স দিয়েছেন, তাই তো? তো আপনি কেন ডিভোর্স দিলেন তাকে? আমি ডিভোর্স দিলাম হলো আমার ফ্যামিলির এদিক থেকে চাপ, আর ওর ফ্যামিলির থেকে বা ও পদক্ষেপ নিল যে ও ডিভোর্স ওরা দেখ বা না দেখ আমরা একতরফা ডিভোর্স দেব, এই কথা বলছে। যে মানে আর কি যদি না হয় তাহলে ফ্যামিলি কি চাপ দিত আপনাকে ডিভোর্স দেওয়ার জন্য? যে তোর এখন পর্যন্ত নিল না, তাছাড়া তোর সাথে ভালো কোনো সম্পর্ক নেই, তোর সাথে ভালো কোনো ব্যবহার করে না, তুই কোন আশায় ওর কাছে থাকতে চাস, এই ধরনের এক কথা বলে। তারপরে আপনি কি করলেন? ডিভোর্সে কি করলেন? কি সিদ্ধান্ত মেনে নিলেন? তারপরে আমি কেউ কিছুই বলি না। একদিন আসছি, আইসা মানে ঢাকায় আসলাম, ওরা সবাই মানে আর কি এর মধ্যে কথা হইলো যে আমার খালু মামারা সবাই বললো ঠিক আছে মেয়েকে আমরা তুইলা নিব, তোমরা টাকা পয়সা দাও। ঠিক আছে ভাইয়া বলছে ঠিক আছে আমরা 5 লাখ না দিয়ে আপাতত 3 লাখ বা 4 লাখ টাকা দিব, ওরে উঠায় যদি নেয়। পরে বললো আচ্ছা ঠিক আছে নিব। তো নেওয়ার কথা উঠায় নিবে মানে সবাই একসাথে বসতে বললো, তো বসলো, ওইখানে একসাথে বসলো যে আমাকে উঠায় নিবে এই ধরনের কথা বলে, অথচ ওইখানে উঠলো যে আমাকে ডিভোর্স করবে এই ধরনের কথা উঠে গেল। মানে যে
ইসেরা বলতেছে, সব মাতবর টাতবর যারা ছিল বিচারকরা সবাই বলতেছে কি করবা তুমি, মানে তোমার স্ত্রীকে তুমি কি করতে চাও? পরে বলে আমি ওকে নিয়ে মানে খাবো না। কেন খাবা না? না আমি ওকে, ওর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে যার কারণে ওর সাথে আমার সংসার আচ্ছা, করা আমার সম্ভব একটু না। জানতে ইচ্ছে করে যে 3 লাখ টাকার কথা আপনাকে প্রথমে বলেছিল, সেই 3 লাখ টাকা নিয়ে কি পরবর্তীতে কোনো কিছু হয়েছিল বা আপনাকে দিয়েছিল বা এরকম প্রস্তাব কি শেষ হয়েছিল? না তখন তো আর আমাকে মানে ওই টাকা তো আমরা নিলামই না। কিন্তু ডিভোর্সের সময়? হ্যাঁ ডিভোর্সের সময় আর কি, যে বলে যে মেয়ে আমার মানে কাবিন নামা ছিল, দেনমোহর ছিল সে 2 লাখ টাকা। তারপরে এই 2 লাখ টাকা আর বলছে যে 2 লাখ টাকা আমরা কোর্টে জমা দিয়ে একতরফা ডিভোর্স করব। এই কথা বলার কারণে তো আমার ভাইয়ারা বলে যে মানে আমাকে এত ভাবে সবাই মিলে চাপ দিতেছিল যে তুমি শুধু শুধু কোর্টের থেকে উঠাইতে পারবে না বা সবাই এটা হবে, তার চেয়ে ভালো ছুরি দিয়ে সবকিছু করে ফেলো। পরে আমি বলি কি না আমি ছুরি দিয়ে এটা করবো না। তারপর ঢাকায় গেলাম, যাওয়ার পরে মানে আর কি সবাইকে বুঝাইলাম যে দেখেন আপনারা, একটা মেয়ের জীবন কত হয়, একটা মেয়ের জীবনে কয়টা বিয়ে হয়। তারপরে সবাই একদিকে আর ওর কথা একদিকে, ও যদি আমাকে নিয়ে না খেতে চায় তাহলে তো আর কেউ খাওয়াতে পারবে না, তো আমাকে নিয়ে খেতে চাইলো না। ওই টাকাগুলো কি আপনাকে দিয়েছে শেষ পর্যন্ত ডিভোর্স হওয়ার পর? হ্যাঁ দিয়েছে। কত টাকা এটা? 3.5 লক্ষ। তার মানে ওর মা যেটা বলেছিল প্রথমে সেটাই কিন্তু শেষ পর্যন্ত হলো। হ্যাঁ সেটাই তো হলো। আচ্ছা, আপনাদের ডিভোর্স হয়েছে কতদিন? 7 মাস 8 মাস চলতেছে। আচ্ছা, আপনি নভেম্বরে এখন কি করছেন? আপনি বলছিলেন যে আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষার বা ইন্টারমিডিয়েট পড়ার আমি সময় এখন পড়াশোনা করতেছি না। পড়াশোনা করছেন না, কেন করছেন না? আমার ফ্যামিলি এটা চাচ্ছে না। কেন চায় না? বলে যে আমি মানে পড়াশোনা করতে গিয়ে এই ধরনের একটা অকারেন্স করছি, মানে আবার করলে ভবিষ্যতে যে এই ধরনের অকারেন্স করবো না তার কি গ্যারান্টি আছে, সেজন্য আমার ফ্যামিলি আমাকে চাচ্ছে না। বিয়ে করলে করো, না করলে ঘরেই থাকো, এই ধরনের কথা বলে, সেজন্য আর কি। এই গল্পটার শেষটা এখানেই। হ্যালো 8920 আজকে আমাদের প্রথম অতিথি ছিলেন ববি, এবং ববিকে আসলে আমাদের, আচ্ছা ববি, আপনাকে আমার একটা জিনিস বলার আছে। আপনি কি দেখেন আপনার জীবনটা নিয়ে? আপনি কি স্বপ্ন দেখেন? আমার জীবনের স্বপ্ন যা ছিল সেটা তো শেষ হয়ে গেছে। আমার জীবনের স্বপ্ন দেখেছিলাম যে আমি আশরাফুলকে নিয়ে ভালো মতো সংসার করব, ভালো মতো থাকবো, এটাই আমার জীবনের স্বপ্ন ছিল। কিন্তু সেটাই যখন পূর্ণ হলো না, আর কিছুই নেই স্বপ্ন আমার কাছে কেন জানি মনে হয়, মানে এই গল্পটা শোনার বলে, এই একটা জীবন আসলে অনেকগুলো ভুলের সমষ্টি। ববির ভুল বলতে পারি আমরা, তারপরে আশরাফুলের ভুল, এবং একই সাথে ববির যে পরিবার তাদের ভুল, আশরাফুলের যে পরিবার তাদের ভুল, এবং একই সাথে পুরো সোসাইটি, পুরো আমাদের যে সমাজ, সেই সমাজের ভুল। এতগুলো ভুলের সমষ্টি একজন মানুষ হচ্ছেন ভুক্তভোগী, সেই মানুষটা হচ্ছেন আজকের ববি। এটা মোটেও লাভ স্টোরি না, এটা মোটেও ভালোবাসার গল্প না, এটা আমরা বলতে পারি একটা ভুলের গল্প। এতগুলো ভুলের মেলবন্ধন হচ্ছে আজকের এই ববি। আমরা পত্রপত্রিকায়, আমরা বিভিন্নভাবে গণমাধ্যমে এই সামাজিক অধিকার, নারীর অধিকার নিয়ে অনেক অনেক কথাবার্তা বলি, কিন্তু এই ববি, আমরা শহর কেন্দ্রিক ববি না, ঢাকা শহরের পাশেই খুব কাছাকাছি একটা শহরে এসে বসবাস করে, গ্রামে এসে বসবাস করে, সেখান থেকে উঠে এসছে। আমরা জানি না যে বাংলাদেশের অসংখ্য অসংখ্য গ্রাম, সেই গ্রামে কত ববি ভাবে নির্যাতিত হচ্ছে। আমাদের গল্পটা এখানে শেষ হচ্ছে, ববির গল্প। কিন্তু ভাইয়া আমি আরেকটা কথা বলতে চাই যে আমি মানে ওকে বলছিলাম যে যেভাবে বিয়েটা হয়েছে বা যেভাবে আছি বা যেভাবে থাকো না কেন, মানে আমাদের সংসারটা সুন্দর করি, মানে যেভাবে বিয়ে হয়েছে, যেভাবে হয়েছে না কেন, হয়তো বা তোমার সাথে জোর করে হোক বা জোর করে দেওয়া হয়েছে, যেভাবে হোক না কেন, সংসার করলে হয়তো বা এই কথাটা একদিন থাকবে না। কিন্তু এই যে এইভাবে যে আমি যে লাঞ্ছিত হইলাম বা হইলাম, এটা তো আরো। আমরা সংবাদের পর ফিরবো।